আপনাদের সবাইকে স্বাগতম clickandtech.com এর পক্ষ থেকে যথারীতি আমি নেমান রয়েছি আপনাদের সাথে। আমরা আজকেও সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যেটা একটি ভিডিও প্রোডাকশনের জন্য খুবই জরুরি। সেটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য হোক, টেলিভিশনের জন্য হোক, সিনেমার জন্য হোক বা নাটকের জন্য হোক। সেটা হচ্ছে সিনেমাটিক শট। হাউ টু ক্রিয়েট এ সিনেমাটিক শট। কীভাবে আপনি একটি শটকে সিনেমাটিক লুক দিবেন, কিভাবে দিবেন। একটা ভিডিও শটে কেন সিনেমাটিক লুক আসে, কিভাবে আসে? প্রথমত হচ্ছে রঙের জন্য আসতে পারে, মোশনের জন্য আসতে পারে, গল্পের জন্য আসতে পারে, কম্পোজিশনের জন্য আসতে পারে। আমাদের প্রত্যেকটা বিষয় মাথায় রেখে কাজ করতে হবে এবং সেই প্রত্যেকটা বিষয়ে মাথায় রেখে কাজ করার জন্য আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে প্রথমত। আর দ্বিতীয় হচ্ছে মানুষের কাজ দেখতে হবে, আমার কাজ দেখতে হবে, বিদেশি বড় বড় সিনেমাগুলোর কাজ দেখতে হবে, দেশি কাজগুলো দেখতে হবে, বিটিভির কাজ দেখতে হবে। তো আমরা যখন এগুলো সব দেখব তখন আমাদের ভিতরে একটা কম্পেয়ার করার একটা মন মানসিকতা তৈরি হবে এবং আমরা ভালোটা খুঁজে বের করতে পারবো। আমরা যখন বাজারে যাই তখন যেটা দেখি সেটাই নেই, সেটা নেই না। আমরা পাঁচটা জিনিস দেখি, দেখার মধ্যে সেটার মধ্যে যেটা ভালো সেটা নেই। ঠিক সেভাবেই আপনাদেরকে পাঁচটা জিনিস দেখতে হবে, দেখে সেটার মধ্যে যেটা ভালো সেই জিনিসটা আপনাকে নিতে হবে। তো চলুন আমরা সিনেমাটিক শট নিয়ে আলোচনা করি। তো প্রথমেই বললাম সিনেমাটিক শটের ভেতরে কী কী থাকতে হবে, তার মধ্যে একটি বিষয় হচ্ছে মোশন। আমরা আজকে মোশন এবং কালার নিয়ে কথা বলবো, যে কালারগুলো আমরা প্রকৃতি থেকে পাই। যেমন আমাদের খুব বিখ্যাত একটি এলাকা হচ্ছে সুনামগঞ্জ। আমরা বর্ষার সিজনে যখন হাওরগুলো ভেসে ওঠে তখন অনেকেই হাওরে ঘুরতে যায় এবং বর্ষা শেষ হয়ে যাওয়ার সময় মানে যখন হাওরের পানিটা নামতে শুরু করে তখনও একটা ডিফারেন্ট টাইপের লুক তৈরি হয় এই জায়গাটাতে। কিছু পানি, কিছু জমি বা কিছু ধান গাছ বা কিছু প্রকৃতি। এই জিনিসটার একটা মেলবন্ধনের সময় আমি গিয়েছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল। তো সেই যাওয়ার পর আমি যা দেখতে পেয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব, সেই সিনেমাগুলো বা সেই শটগুলোকে কিভাবে আমি তুলে নিয়ে এসেছি। আমরা যে শটটা দেখতে পাচ্ছি এটি খুবই সাধারণ একটি শট। ড্রোন জাস্ট চার্জ করে সামনে চলে গেছে, ধরুন গিয়ে 100 মিটারের মতো সামনে গিয়েছে এবং এই ড্রোনের হাইট ছিল 15 থেকে 20-25 মিটার ম্যাক্সিমাম হতে পারে। তো এই শটটার ভিতরে কেন আপনাদের বলছি, এটার ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, পরিমিত বোধ। এইটা কি? এইটা হচ্ছে আপনি কখন বুঝবেন যে এই মোশনটা ঠিক আছে। আপনি কি ড্রোনটা খুব তাড়াতাড়ি চালাচ্ছেন বা আপনার ক্যামেরাটা নিয়ে খুব তাড়াতাড়ি মুভ করছেন নাকি স্লোলি করছেন? যদি অতিরিক্ত ফাস্ট হয় দর্শকের কাছে সেটা একটা চোখের জন্য একটা হ্যাজার্ড হয়ে যাবে। দর্শক ওটা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, আপনার ওই ভিডিওটা তার পছন্দ হবে না। তাই আপনাকে নির্দিষ্ট একটা মোশন ফলো করতে হবে। আবার যদি অতিরিক্ত স্লো হয় তো সেক্ষেত্রেও দর্শক আপনার এই ভিডিওটাকে ভালোভাবে নেবে না। এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের সিনেমা দেখবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, আমার আরও অসংখ্য ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখবেন, মোশনটাকে ভেতরে ফিল করবেন যে কতখানি ফাস্ট গেলে বা কতখানি স্লো ব্যাক করলে আপনার এই ভিডিওটা দর্শকের কাছে ভালো লাগে। এটার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিউজিক। আপনি কি মিউজিক দিচ্ছেন? আপনার মিউজিকটা যদি ফাস্ট হয় মানে খুব তাড়াতাড়ি ধরনের একটা মিউজিক হয় সেক্ষেত্রে আপনার ড্রোনের চার্জটা বা মোশনটা ফাস্ট হইতে পারে। আবার যদি আপনার মিউজিকের বিটটা বা মিউজিকের তালটা স্লো হয় সেক্ষেত্রে আপনার এই ড্রোনের যে চার্জটা সেটাও ওইটার সাথে মিল রেখে স্লো করতে হবে। তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তো যেহেতু আমরা গ্রাম বাংলা নিয়ে ভিডিও তৈরি করছি, গ্রাম বাংলার প্রকৃতি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি, সেহেতু আমাদের উচিত হবে আমাদের দেশীয় কালচারের যে ইনস্ট্রুমেন্টগুলো মিউজিকে ব্যবহার করে সেগুলো ব্যবহার করা। এটার সাথে একটা না মিলে যায়, আমার রক্ত, আমার দেশ, আমার মা, আমার প্রকৃতি, এইটার সাথে আমাদের মিউজিক, এরকম একটা ব্যাপার রয়েছে। তো সেই জিনিসটা আপনারা খেয়াল করার চেষ্টা করবেন। সেম শটটা, আগের শটটা আমি সামনে গিয়েছিলাম, এই শটটায় আমি ব্যাক করেছি, মানে ড্রোনটা পেছনে এনেছি কিন্তু এটা একটু ফাস্ট নিয়ে এসেছি। দেখেন আপনার কাছে দেখতে অত বেশি ভালো লাগবে না, কারণ স্পিডটা বেশি, আমি খুব তাড়াতাড়ি ব্যাক করছি, যার কারণে আপনার কাছে ভালো লাগছে। সো চেষ্টা করবেন মোশনটা ফলো করতে। এই শটটাতে খেয়াল করবেন মাঝখানে একটা রাস্তা চলে গেছে হালকা বাঁকা, রাস্তার ওপারটা এক রং, এপাশে আর একটা রং। এই যে দুইটা জিনিসের মধ্যে একটা কন্ট্রাস্ট তৈরি হয়েছে এবং রাস্তাটা এবং রাস্তার সাথে গাছগুলো আলাদা একটা সৌন্দর্য তৈরি করেছে। শুধু এই কারণবশতই ফ্রেমটা এভাবে ধরা হয়েছে এবং ফ্রেমটাকে রোটেট করা হয়েছে, মানে ড্রোনের ক্যামেরাটাকে রোটেট করা হয়েছে, যার কারণে একটা ডিফারেন্ট লুক তৈরি হয়েছে। রংটা ভালো লাগছে, সবুজটা ফুটে উঠছে।
এই শটটাতে খেয়াল করবেন যে ধান গাছগুলো যে লাগিয়েছে মাঝখান দিয়ে যে আল যেগুলোকে বলা আমাদের দেশে বলা হয় আইল, তো এই আইলগুলো কাটা আছে। এর কারণে জিনিসগুলো আলাদা আলাদা ভাগ ভাগ মনে হচ্ছে যে কেউ কেটে কেটে ছবিগুলো বসিয়ে রেখেছে। তো এই জিনিসটাকে ফলো করার জন্য এই শটটাকে আরও উপর থেকে নিতে হবে, কারণ আপনি যত উপরে যাবেন তত বেশি এই বক্সগুলো আপনি পাবেন। এবং সেখান থেকে হালকা একটা মোশন দিতে হবে। স্টিল স্ট্যাটিক কোনো ফ্রেম এখানে আপনি দিবেন না, তাহলে ওই মজাটা পাওয়া যাবে না, ডেপটা বোঝা যাবে না, দূরত্বটা বোঝা যাবে না। যদি ওখানে হালকা আপনি একটু মোশন দেন তখন আপনার ওই মজাটা ফুটে উঠবে। সেম জিনিস, আগেরটা কিছুটা অ্যাঙ্গেল করা ছিল, একটু এইভাবে ক্যামেরাটা ধরা ছিল, আর এবার পুরোপুরি উপর থেকে ক্যামেরাটা ধরা হয়েছে, যার কারণে এই জিনিসটা আরও বেশি পরিষ্কার হয়ে আসছে। আপনারা যদি কোনো সিকোয়েন্স তৈরি করেন সেখানে তো আপনি একটি শট দিবেন না, বিভিন্ন ধরনের শট দিয়ে আপনার সিকোয়েন্সটা বিল্ড করতে হবে। সেক্ষেত্রে আপনি এক সময় এরকম একটা শট কিছু নিচ দিয়ে দিবেন, আরেকটা শট দিবেন আরও উপর থেকে, আরও টপ শট, আরও লং শট, তখন আপনার জিনিসটা আরও বেশি ইন্টারেস্টিং হবে, মানুষের দেখতে আরও ভালো লাগবে। কম্পোজিশনের একটা মজার জিনিস আছে, স্টিল ফ্রেমে বা আপনি যখন ফটোগ্রাফি করবেন তখন কম্পোজিশনে আপনি রুলসগুলো মানবেন, রুল অফ থার্ডের লাইনগুলো মেনে আপনি কম্পোজিশন করবেন। ভিডিওর ক্ষেত্রে কম্পোজিশন ব্রেক করার কিছু ইন্টারেস্টিং বিষয় আমরা খেয়াল করি বিভিন্ন বড় বড় সিনেমাতে। তো তার মধ্যে একটি হচ্ছে আপনি সাবজেক্টকে আপনার একটি সাইডে রাখবেন, ফ্রেমের সাইডে, এবং সেই সাবজেক্টটাকে আপনি পেছনে ফেলে আপনার ক্যামেরাটা মানে আপনার ড্রোনটা বের করে নিয়ে যাবেন। ওই সাবজেক্টটা যখন সাইড দিয়ে চলে যাবে তখন ওটার ভেতরে একটা নান্দনিকতা তৈরি হবে এবং ওটা দেখতে দর্শকের অনেক বেশি ভালো লাগে। তো আমার এই শটটাতে ঠিক সেই ঘটনাটাই আমি ঘটানোর চেষ্টা করেছি, এবং আপনাদের কাছে নিশ্চয়ই জিনিসটা ভালো লাগছে যে ডান পাশে যে দুটো তাল গাছ রয়েছে, এই তাল গাছ দুটোকে আমি আস্তে করে সাইড থেকে বেরিয়ে চলে গেছি। এবং হ্যাঁ, ওই যে একটা কথা বলেছিলাম, গতিটা খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে যদি খুব তাড়াতাড়ি যান তাহলে কিন্তু মানুষের জন্য একটা ডিস্টারবেন্স তৈরি হবে। সো গতিটা খেয়াল রেখে তাল গাছ হোক বা আরও অনেক কিছু আপনি গ্রামে পাবেন, সেগুলোকে আপনি ব্যবহার করতে পারবেন। খুব গুরুত্বপূর্ণ সিনেমাটোগ্রাফির জন্য বা ফটোগ্রাফির জন্য সেটা হচ্ছে আলো, কোত্থেকে আসছে, কোথায় যাচ্ছে। এই আলো আপনাকে বুঝতে হবে এই আলোটা কোত্থেকে আসছে এবং সে শেড ফেলছে কিনা। যদি ফেলে থাকে আপনাদের এই যে বিশাল ল্যান্ডস্কেপের ছবিগুলো বা ভিডিওগুলো, সেটার চেহারা সে পাল্টে দেবে। কেমন সেটা আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা সাবজেক্ট যদি আমি হিসাব করি তাহলে সব কিছুর একটা ছায়া পড়েছে। এই জন্য আপনার দেখতে অনেক বেশি ভালো লাগছে, কারণ ডাইমেনশনটা বেরিয়ে আসছে। কিন্তু এখানে যদি ওই আলোটা মাথার ঠিক উপরে থাকতো, মানে দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত থাকতো, তাহলে আপনি এই এত বড় শেড পাইতেন না, অত বেশি সুন্দর আপনার লাগতো না। যার কারণে খেয়াল করবেন বা চেষ্টা করবেন যে সকালের দিকে যখন একদিকে সূর্যটা হেলে থাকে এবং এই সূর্যের ঠিক অপোজিট সাইডের ছায়াটা হেলে থাকে, ওই সময় শুটিং করতে, অথবা বিকেলের দিকে যখন এরকম সূর্যটা হেলে থাকে এবং তার ছায়াটা উল্টো দিকে হেলে থাকে, ওই সময় শুটিং করতে। ওই সময় আপনি যাই করবেন দেখবেন আপনার ছবিগুলোর লুক একটু ডিফারেন্ট হয়ে আসছে। তো এই ছিল আজকের লাস্ট সিনেম্যাটিক শটটি। তো আগামীতে আরও অনেক শট আপনাদের কাছে নিয়ে আসবো। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি ঘুরে বেড়াই শুধুমাত্র আপনাদের জন্য এই শটগুলো নিয়ে আসতে। তো আপনার কাছে একটি লাইক এবং একটি কমেন্ট তো আমি আশা করতেই পারি। তো আমার ডেফিনেটলি আমার কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যাদের এই ধরনের কাজ করার ইচ্ছা রয়েছে, কারণ ছোট ছোট কাজগুলো দেখেই আস্তে আস্তে বড় হওয়া যাবে, আমরা সবাই বড় হব। আপনাদের অসংখ্য ধন্যবাদ।